তাপ অনুভব করায় বুঝলাম আমি এখনো মরিনি, বেঁচে আছি। কিন্তু আমার চিতায় কেন শুয়ে রেখেছে, যেখানে আমাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে? আমি আমার ডান দিকে তাকাতেই দেখলাম, এ কি, এ তো সেই তান্ত্রিক যার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয় আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আর আমি অনুভব করলাম আমি ভসমান অবস্থায় আছি, আমি কোনো চিতায় শুয়ে নেই। আমার তখনই তার বলা কথাগুলি মনে পড়ে গেল। সত্যি কি সেদিন তিনি মরা বিড়ালকে বাঁচিয়ে তুলেছিলেন, আর যেভাবে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাচ্ছে? যে আগুনের গণ্ডিতে আমি ভসমান অবস্থায় ছিলাম, ধীরে ধীরে তা নিভে গেল। আমার শরীর আপনা আপনি মাটিতে এসে ঠেকলো। আমি আগের মতোই সুস্থ অনুভব করছি এখন। কে সোমনাথ বাবু, আপনার উত্তর পেয়েছেন তাহলে? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনি এখানে? আমার একটি মূল্যবান জিনিস আপনার কাছে রয়ে গেছে, আপনি নাকি ওটা সাথে করে নিয়ে এসছেন। আমি নিয়ে এসেছি? কি বলুন তো? আপনি ভালো করেই জানেন আমি কলেজে শিক্ষকতা করি। আপনার সাথে অ্যাক্সিডেন্ট হয় আমি কিছুদিন আর কলেজে যাইনি, কারণ আমি এক গভীর সাধনায় ছিলাম। কলেজে যেতে আমাকে তারা অ্যাবসেন্টের কথা জানতে চায়। আমি তাদের ছোটোখাটো একটা মিথ্যা কথা বলি যে আমার সাথে ঘটে যায় একটা অ্যাক্সিডেন্ট, আমি বেড রেস্টে ছিলাম, তাই তারা ডক্টর ডকুমেন্টগুলো প্রদান করতে বলেছিল। তারপর আমি হসপিটালে যোগাযোগ করলে জানতে পারলাম আপনি নাকি ডকুমেন্টগুলো সাথে নিয়ে এসছেন। সাথে সাথে আপনার বাড়ির ঠিকানা ওখান থেকে নিয়ে আমি রওনা দিলাম, আর ইতিমধ্যেই আপনার সাথে অ্যাক্সিডেন্টলি দেখা হয়ে গেল। বুঝলাম। আচ্ছা, আমি কি সত্যি মারা গেছিলাম? আপনার মনে প্রশ্ন থাকাটা স্বাভাবিক, যেহেতু আপনি একজন ডাক্তার। আপনি প্র্যাকটিক্যালে আজকে এই জায়গায়, আর আমি আধ্যাত্মিকে আজকে এই জায়গায়। তাহলে শুনুন, মানুষের শরীর থেকে যতক্ষণ পর্যন্ত না তার আত্মার বহিষ্কার না হয়, তখন তাকে জীবিত করা যায় মহামন্ত্রের মহাযজ্ঞের দ্বারা। হয়তো বিড়ালটির কথা আপনার মনেই আছে। ওই বিড়ালটিকে একজন ব্যক্তি পায়ে দড়ি বেঁধে নদীতে ফেলে দেয়। আমার চোখ পড়ায় আমি তাকে ভগবানের কৃপায় জীবন দান দিতে সক্ষম হই। আর আপনি তো মশাই পুরো কালা জাদুতে পরিপূর্ণ ছিলেন। এর জন্যই 3 ঘন্টা ধরে আমার একটু বেশিই কষ্ট করতে হয়েছে। তান্ত্রিকের কথাটি শোনা মাত্রই আমার মনে একটু হলেও আশার আলো ফুটে উঠেছে। ইনিই তাহলে একমাত্র ব্যক্তি যিনি আমাকে ও আমার পরিবারকে ওই রক্তচোষা পিশাচিনীর হাত থেকে বাঁচাতে পারবে। আমি আর কিছু না ভেবে তার পা জড়িয়ে সমস্ত কথা তাকে জানালাম। আচ্ছা, বুঝলাম, কিন্তু আমার হাতে আর বেশি সময় নেই সোমনাথ। আমাকে ডকুমেন্টগুলি খুব তাড়াতাড়ি আমার কলেজে সাবমিট দিতে হবে। আপনি আমায় ভুল বুঝবেন না দয়া করে। আপনার বিষয়গুলি নিয়ে আমার একটু সংশয় ছিল, সেই জন্যই আমি আপনার ডকুমেন্টসগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম। আপনি আপনি যে কোনো মূল্যে আমার পরিবারকে বাঁচান। এত উত্তেজিত হবেন না, একটু ধৈর্য রাখুন। আমি কথা দিলাম আমার আধ্যাত্মিক শিক্ষা দিয়ে আমি আপনার পরিবারকে বাঁচাবো। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? আপনি যতদিন ডক্টর হয়ে বেঁচে থাকবেন, ততদিন যারা তন্ত্র সাধনায় মগ্ন, তাদের যদি কিছু হয়ে যায় আপনাকে বিনা পয়সায় চিকিৎসা করাতে হবে। এমন কি বলতে পারেন ওষুধের খরচাটাও আপনারই বহন করতে হবে। আচ্ছা, আপনি যা বলছেন আমি অক্ষর অক্ষরে পালন করব। কিন্তু এবার তো আপনি চলুন। আমাদের কথোপকথন হতে হতে ভোর হয়ে সকাল হয়ে গেল। আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে এসে পৌঁছলাম। সময়টা চেক করায় দেখলাম ঘড়িতে তখন 11:10 বাজে। তার মানে তিন্নি এখন স্কুলে। যাই হোক, আমি তান্ত্রিককে নিয়ে ঘরের সামনে যেতেই বৌদি দরজা খুলে দিল। কি ব্যাপার সমু, তোমার তো কোনো খোঁজই নেই। সারা সকাল গেল, কত না খুঁজলাম, আর ফোনটাও তো ঘরে রেখে গিয়েছিলে। আর ইনি কে? বৌদি সত্যিই কিছু জানে না যে কাল রাতে আমার সাথে কি কি ঘটনা ঘটেছিল। আমি বৌদিকে ঘটনাটি বলা শুরু করলে তান্ত্রিক আমায় থামিয়ে দিয়ে নিজেই বলা শুরু করলেন। নমস্কার, আমি তারানাথ মুখোপাধ্যায়, ওরই বন্ধু। আমাকে নিয়ে আসতে একটু স্টেশনে গেছিল। ও আচ্ছা, আসুন। সত্যি ঠাকুরপো, এটুকু তো বলে যেতে পারতে। আসুন আসুন। তান্ত্রিকের কথায় আমি আরো খুশি হলাম। সত্যি বৌদি যখন তেমন কিছু জানে না, তাকে আর এসব জানিয়ে টেনশন দেওয়াটা ঠিক হবে না। এমনিতেই বৌদি মুখ বুজে অনেক কিছু সহ্য করে যাচ্ছে। আসুন, ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নি। না সোমনাথ, আগে বাড়িটা একটু ঘুরে দেখি। এত সুন্দর বাড়ি বলে কথা। এই কথাটি বলেই সে হঠাৎই বাড়ির পশ্চিম দিকে চলে গেল। তার পেছন পেছন আমিও গেলাম।
সে বাড়ির চারপাশটা এমন ভাবে দেখছে যেন সে কিছু হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বেড়াচ্ছে। হঠাৎই সে কিছু একটা দেখতে পেয়ে বলল, যেটা সন্দেহ করেছিলাম এই তো সেটাই পেয়েছি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার হাতের পুতুলটির দিকে। লাল সুতো দিয়ে বাঁধা সেই পুতুলটি, এবং মাথায় একটি লেবু গোজা আছে। ঠিক এমনই আরো 3টি পুতুল আপনার বাড়ি ত্রিকোণ সীমানায় দেখতে পাবেন। আসুন খুঁজে দেখি। তার কথা মতোই খুঁজতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে সত্যিই তাই হলো। বাড়ির 3 কোণায় 3টি পুতুল ছিল এবং সেটা সে খুঁজে বার করলো। আমরা এতদিন ধরে এই বাড়িতে থাকছি, কিন্তু এটা যে কবে থেকে আমাদের বাড়ির 3 কোণায় পড়ে আছে তা আগে আমরা ভুনাক্ষরেও টের পাইনি। কে রাখলো এই পুতুল? এগুলো সৈনিক মশাই। এসব বললে আপনি কিছুই বুঝতে পারবেন না, দেখাতে হবে। সাথে সাথে আসুন, এই নিন, এই সুতোর মাথাটা ধরুন আর যা বলছি তাই করুন। পুতুলের গা থেকে একটি সুতোর মাথা খুলে আমার বাড়ির সদর দরজায় বেঁধে দিল তারানাথ তান্ত্রিক। দক্ষিণ বরাবর হেঁটে চলল। আমি তার কথা মতোই তার সাথে সাথে হাঁটতে লাগলাম, এবং সেই সুতোর মাথাটি যখন শেষ হলো আমরা তখন গভীর জঙ্গলে পুরাতন বাড়ির সামনে এসে পৌঁছলাম। এমন ঘন জঙ্গলে এমন একটা বাড়ি আছে তা আগে আমার জানা ছিল না। চারিদিকে তাকাতেই দেখতে পাই কত ছোট ছোট পুতুল কাটাছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং ছোট ছোট যজ্ঞের ছাইয়ের স্তূপ বিদ্যমান। এরকম ভয়ঙ্কর দৃশ্য হতে পারে তা আমার ভাবনার বাইরে। একটি গাছের আড়াল থেকে সেটা আমরা পুরো পর্যবেক্ষণ করলাম। তারানাথ বাবু আমাকে ডেকে বললেন, ওই দেখুন, আপনার পরিবার এরই শিকার হয়েছে আজ। আমি সেদিক তাকাতেই দেখতে পাই একজন মহিলা এক কলসি রক্ত পান করছে, আর তার নিচে কিছু মাথা কাটা ছাগল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার রক্ত পান করা শেষ হলে তার মুখটা পুরোপুরি স্পষ্টভাবে দেখা গেল। এ কি, এ তো সাবিত্রী। তার মানে সোমনাথ বাবু, তাহলে আপনি এনাকে চেনেন? আমি চিনি মানে, কিন্তু এ যে এমন করতে পারে তা আমার চিন্তা ভাবনার বাইরে। কি হয়েছে আমাকে বলুন। আজ থেকে 4 বছর আগে আমি যখন ডক্টরেট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে পড়াশুনো করি, তখন আমার দাদা ক্যানিং বারুইপুর হাই স্কুলের মাস্টার মশাই পদে কর্মরত। বাড়ি থেকে স্কুলটি দূরে হওয়ায় বারুইপুরে তার থাকা হতো। তখন দাদার বিয়ের জন্য পাত্রী দেখা শুরু হয়েছিল। অনেকগুলি মেয়ের মধ্যে একটি মেয়েকে নাকি দাদার বেশ পছন্দ হয়েছিল, তাই আমরা সপরিবারে তাকে দেখতে যাই। তার বাড়ি ছিল বারুইপুরের গোবিন্দপুর গ্রামে। মেয়েরও দাদাকে খুব পছন্দ হয়েছিল, এবং আমাদেরও খুব পছন্দ হয়েছিল তার ব্যবহারে। আমরা 2 পরিবার থেকেই রাজি হয়েছিলাম, এবং দাদারও সেই মেয়ের সাথে দিনের পর দিন দেখা ও ঘুরতে যাওয়া চলতো। বিয়ে পাকাপাকি করার 2 দিন আগেই দাদা আমাকে ডেকে এক অবাক করা কাণ্ডের কথা জানালো। দেখ ভাই, আমি এই মেয়েকে বিয়ে করলে আমরা কেউ সুখী হতে পারবো না। কেন হঠাৎ এমন কথা বলছিস? মেয়ে তো দেখতেও সুন্দর, আর পরিবারটাও বেশ ভালো। তোরা তো পছন্দই ছিল, কি হলো আবার? আরে আমি তাদের বাড়িতে ঘুরতে গেলে সেই মেয়ে আমাকে একটি গোপন কথা জানায়, সে নাকি কোনোদিন বাচ্চার মা হতে পারবে না। আচ্ছা বুঝলাম, কিন্তু এখনকার দিনে তো এটা কোনো প্রবলেমই না, অ্যাডপ্ট করে নিবি। আরে বিষয়টা সেটা নয় রে। কি হয়েছে বল আমায়। এই কথাটি জিজ্ঞেস করায় দাদা একটু আপসেট হয়ে পড়ল। সাবিত্রী আমাকে দক্ষিণ পূর্ব ঘরের দিকে ডেকে নিয়ে যেতে। আরে 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 কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে কোথায় নিয়ে যাচ্ছ? আসো না, আরে আসো। ঘরে ঢোকার সাথে সাথে দেখলাম চারিদিকে ঘরের মেঝেতে কঙ্কালের হাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মনে হলো এগুলি কোনো মৃত বাচ্চার কঙ্কাল, এবং কিছু পুতুলও কাটাচেরা অবস্থায় রয়েছে। এগুলো কি সাবিত্রী? আরে ভয় পেও না। আর শোনো, আমি 2 দিন পর তোমার অর্ধাঙ্গিনী হতে যাচ্ছি। আমি তোমার কাছে আর কিছুই লুকাতে চাই না। আমি ডাইনি তন্ত্র সাধনায় পারদর্শী হতে চাই। তুমি ভাবতেও পারবে না অমরনাথ, এই সিদ্ধি লাভের পরে আমি যা করতে পারবো তার কেউ মেটাতে পারবে না, শুধুমাত্র আমি ছাড়া। আমি হব এমন শক্তির অধিকারী যা বড় বড় তান্ত্রিকদের ধারণারও বাইরে। আসো, তুমি এখানে বসো একবার। আমি তার কথা মতোই বসলাম। সে দেখলাম তার যজ্ঞের সরঞ্জাম নিয়ে মন্ত্র পড়তে শুরু করলো, এবং ধীরে ধীরে তার মুখের অঙ্গি ভঙ্গি পরিবর্তন হতে শুরু হলো। এভাবে এভাবে সাবিত্রীকে আমি আগে কখনো দেখিনি। আমি তারই মন্ত্রের মধ্যে হারিয়ে গেলাম। দেখলাম একটি পুতুল এনে তার সামনে থাকা কঙ্কালের ভুঁড়ির উপর রাখলো। সে আমাকে বলল, তোমার হাতটা দাও, আমার হাতের উপর তোমার হাতটা রাখো একবার। আমি তাই করলাম। তৎক্ষণাৎ একটি লম্বা সুই এনে আমাদের দুজনের হাত বরাবর ঢুকিয়ে দিল। আমি বিন্দুমাত্র ব্যথা অনুভব করলাম না, কিন্তু আমার কাছে বিষয়টা আরো ভয়ঙ্কর হতে শুরু করলো।
সুই বেয়ে পুতুলটির গায়ে রক্ত পড়ার পর পুতুলটি আচমকা হাত পা নাড়তে শুরু করলো।